হ্যালো ফ্রেন্ডস, আপনার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি প্রেম ঘোল, এখান থেকে নার্গিস সুলতান রিপা। পর্ব সংখ্যা 55-56। দাঁড়াও, আগে একটু হেসে নি সারাত। ওকে ওকে, আর হাসবো না, হয়েছে, এখন ছাড়ো। তোমায় নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করলে সেটা যে কবে সাকসেস হবে একমাত্র আল্লাহ জানে। হবে হবে, একটু সময়ের তো ব্যাপার। ইস, যখন চা বানাবে উনি বললো একটু সময়ের ব্যাপার। বাচ্চা, এটা চা নয়। আচ্ছা যাও, তোমার কথাই মানলাম। আমি তোমার সেমিস্টারের পর চিন্তা ভাবনা করব। যদি এখন না, আমার একটা ভেবে খুশি লাগছে যে আমার এই পিচ্চি বউটার হলো একটা ছোট্ট বাবু ওয়া ওয়া করবে। নসীন ভরে লজ্জা লাগছে। ইস বাচ্চা, এখন ছাড়ো, গোসল করে নাও। অরূপ এতক্ষণ নিশ্চয় রেডি হয়ে গেছে, তুমি করিয়ে দাও না। নওশান স্যারদের দিকে ঘুরে স্যারদের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আহারে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তোমার যখন বাবা ডাকার মানুষ আসবে তখন তাকে আর তোমার একসাথে গোসল করিয়ে দেবো। কথাটা বলে নওশান মিষ্টি একটা হাসি দিয়ে ওয়াশরুম থেকে ছুটে এলো। স্যার ওয়াশরুম থেকে নওশানকে শোনার জন্য বলেছে, আমি ওয়েটিংয়ে রেখেছি বলে আমাকে ওয়েটিংয়ে রাখলে তো খবর আছে তোমার। নওশান আলমারি থেকে স্যারদের পাঞ্জাবি বের করতে করতে একই রকমভাবে চেঁচিয়ে জবাব দিল, সেটা দেখা যাবে যখন আমার খবর আসবে। আমি নিজে তোমার মিষ্টি বানিয়ে খাওয়াবো। সাদাত শাওয়ারে ঝেড়ে দিয়েছে এতক্ষণে, তবে নওশানের কঠোর কানে পৌঁছেছে। স্যার নামাজে পড়ে এসেছে। নওশান স্যারদের সামনে দাঁড়িয়ে স্যারদের পাঞ্জাবির বোতাম খুলে দিয়েছে। কি আমার জান পাখি, মনে হচ্ছে কিছু বলবে না? আমার তো মনে হচ্ছে কিছু একটা বলবে। না এমনি। আচ্ছা তাহলে মুখটা এমন ভার হয়ে আছে কেন? বলছি তো সেমিস্টারটা শেষ হোক, তারপর ভাবে এসব নিয়ে। না সেটা না, দেখি রাখো বোতাম। এবার বলো তো কি হয়েছে? নওশান কিছু বলবে তার আগে ওর ফোনটা বেজে উঠলো। হ্যাঁ মা বলো। নওশান ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। স্যার পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়ে খাটে গা মেলে দিল। বাইরে খুব গরম, নামাজ থেকে এসে কিছুটা টায়ার্ড আর কি। হ্যাঁ মা বলো। জামা এসেছে? আমি না বলতেই পারছি না, যদিও কিছু মনে করে। ওর যা রাগ। আরে এত মনে করার কি আছে? তুই না বলেছিলি জামাই বলেছে তোর ক্লাস শুরু হওয়ার আগে তোকে আনবে একবার, এসে তো একটা দিন থাকতে পারিসনি মা। তুই বললি আসবি, তাই তো আমি গেলাম না। তোর ভাবির শরীরটাও তেমন ভালো না, আর দিনে গিয়ে আসছে, যেতে চেয়েছে, আমি যেতে দিলাম না। মা এমন করে বলবে না তো। আমি কিন্তু কালো বললাম তোমাকে খুব মিস করেছি, তুমি এমন করে বলো আর আমাকে ইমোশনাল করছো। কি করবো মা, তোকে দেখি না 1 সপ্তাহ বেশি হয়ে গেল। তুই এক কাজ কর, সারাতকে ফোনটা দে। কি? হ্যাঁ দে। না না মানে কেন? কাল কাঁদলি তুই আসার জন্য, আজ না করছে, এত ভয় পাওয়ার কি আছে? মা যে রাগ করে কেন রাগ করবে না? ও তো বলেছিল ভার্সিটি খোলার আগে নিয়ে যাবে। পরশুই তো ক্লাস চালু, ও তো কিছুই বললো না। এই মেয়েকে নিয়ে আর কি করব আমি? মা এই খবরদার একদম কাঁদবি না, আমি আনার ব্যবস্থা করেছি, না হলে আমিই যাব। তবুও যেন চোখের পানি না আসে, পরে আবার মাথা ব্যথা করবে। সত্যি আসবে তো? কি এখনো কাঁদছিস? চোখ মোছ মা। ভালো মা আমার, কাঁদিস না, মাথা ব্যথা করবে কাঁদলে। শোনা মা আমার, আমি আসবো বললাম তো। চাই আসো তোমরা, কেউ তো এলে না, কতদিন হলো। পাগলি আমার, তুই যে বলছিলি আসবি, তাই তো। আমি কি জানতাম ও ভুলে যাবে? তোকে কাঁদতে না করলাম তো। কাজের চাপ, ভুলে গেছে হয়তো। আমি আসবো, আজ বিকেলে আসবো। চোখ মোছ এবার। পাগলি একটা আমার। আচ্ছা তাহলে রাখলাম, আজকে না আসলে কিন্তু কথাই বলবো না আর। আচ্ছা বাবা, আচ্ছা বাই। বাই। নওশান ফোনকে পেছনে তাকাতে ঢোক গেলতে লাগলাম, কারণ ওর পেছনে যে স্বয়ং সারাত দাঁড়িয়ে। স্যার একদিকে নওশানের দিকে তাকিয়েছে। নওশান ভয়ে কাঁপছে। সারাত এভাবে তাকিয়ে আছে, তার মানে ও সব শুনে ফেলেছে। নওশান কিছু বলার আগে সারাত নওশানের হাত থেকে ফোনটা নিয়ে নেয়, সাথে সাথে কল করে নওশানের মায়ের নম্বরে। দুরিং হাতে ফোন তুলে নওশানের মা। নওশান নিচের দিকে তাকিয়ে আছে। সারাত কানে ফোন নিয়ে নওশানের দিকে
হ্যাঁ মা বল। আসসালামু আলাইকুম মা। ও বাবা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? জি মা, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তোমার মাকে ফোন করেছিলাম বাবা, মেয়েটা অনেকদিন দেখি না তো, তাই আসবেন। তাই তো, হ্যাঁ নওশিনও বলছিল। আমি চাই না আপনাদের বাড়ির কোনো সদস্য আমার বাসায় পা রাখুক। কথাটা শোনা মাত্র নওশিনের ভেতর মসুর দিয়ে উঠেছে। সে এক প্রশ্ন সিদ্ধ নয়নে সাদাপের দিকে তাকায়। নওশিনের মায়ের যেন পায়ের তলা মাটি সরে গেছে। এটা কি বলছে মেয়ের জামাই? এত বড় কথা কি বলবে? কোনো কিছু বুঝতে পারছে না। নওশিনের মা চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বারবার কান্নামিশ্রিত কণ্ঠে বলা মেয়ের কথাটা মনে পড়ছে। আই মিস ইউ মা। মেয়ে তো আজও কাঁদলো। মা আসবে তো? আর কিছু ভাবার কাছে আবার বলতে শুরু করে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। প্রত্যেকের কিছু বলতে পারল না নওশিনের মা। এমন ব্যবহারে কোনো মেয়ের জামাই জানা ছিল না তার। মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। না, অপমানের কথা উনি ভাবছেন না। ওনার ভয় একটাই, আমার মেয়েটা ভালো আছে তো। মা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে রাখছে। আমি সাথে কলটা কেটে দিল। নওশিনের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এদিকে নওশিনের মা যে কিছু ভাবতেই পারছে না। সাদাত নওশিনের ফোনে কিছুক্ষণ কিচেনে টাইপ করলো। নওশিনের সাদাপের থেকে এমন ব্যবহার আশা করেনি। সাদাপ রাগ করতে পারতো নওশিনের সাথে, কিন্তু তাই বলে না। নওশিন চিনতে পারছে না সাদাতকে। সাদাত নওশিনের দিকে তাকিয়ে বলা শুরু করলো, কান্না বন্ধ করো। বিয়ের পর মেয়েদের বাবা মাকে ছাড়া থাকার চেষ্টা করা উচিত। বললাম না কান্না বন্ধ করো, আমার ক্ষুধা পেয়েছে খুব, চলো খাবার দিবে। নওশিন কিছু বলার শক্তি চলে গেছে। ওর মা কি ভাবছে? মাকে তো কোনোদিন এভাবে বাবাও বলেনি। সেখানে সাদাতকে এরকম একটা ব্যবহার করলো। কি হলো? আসাইটের কথা না ভেবে চলো খাবার দিবে। আর বাবা মাকে ছাড়া থাকার অভ্যাস করো। আর আমার এত টাকা নিয়েছে, দুদিন পর পর শ্বশুরবাড়ি লোক বাসায় এনে খাওয়াবো। নওশিনের শাশুড়ি একটা কম্পন বয়ে গেল সাদাতের কথা শুনে। সি, সাদাত খাওয়ার কথা বললো। নওশিন এবার আর চুপ থাকতে পারলো না। আমার মা বাবা তোমার বাড়িতে খেতে আসবে সাদাত? এতটাই ভেঙে পড়েছে যে ভেতর থেকে কথাটাও আসছে না। আরে রাখো তো এসব কথা, আমাকে খেতে দাও। নওশিন আর কিছু বললো না, চোখটা মুছে নিল, কিন্তু আবার চোখটা ভিজে গেল। এভাবে কতবার চোখ মুছে নিল সে নিজেও জানে না। স্যার একইভাবে নওশিনের দিকে তাকিয়ে। নওশিন সাদার থেকে চোখ ফিরিয়ে নিয়েছে অনেক আগে। আবার সাদার দিকে তাকিয়ে ভাঙা স্বরে বলল, চলো খেয়ে নিবে। নওশিন নিচে নেমে গেল। ভেতরটা রুমে মুছে যাচ্ছে। সে চিরচেনা সাদাতকে বড্ড চেনা লাগছে। সবার জন্য খাবার রেডি করেছে রাফসা আর নওশিন। কিরে, মন খারাপ? মাথা নেড়ে না জানালো নওশিন। আমার তো তেমন মনে হচ্ছে না। আসলে একটু মাথাটা ধরেছে তো, তাদের কেমন যেন লাগছে। মা, সে কি? তোর মাথা ব্যথা আর তুই কাজ করছিস? সর, আমি করে নেবো, জাগিয়ে বস। না ভাবি মাথা ব্যথা নয় তো, একটু ভার লাগছে আর কি। সে যাই হোক, তুই বস। খারাপ তো লাগছে? ঠিক আছে, আমি চুপ যা, সবার সাথে বসে আমি এগুলো নিয়ে আসছি। নওশিন অনেক জোর করার পর কোনো লাভ হলো না। বাধ্য হয়ে নওশিন ডাইনিং টেবিলে বসলো, তবুও আবার সাদাদের পাশে, কারণ এটা ছাড়া আর কোনো চেয়ার, সব চেয়ার বুকিং। দেখি খেয়ে নে। কি গো ছোট বৌমা, এমন দেখাচ্ছে কেন তোমায়? আর বলবেন না কাকি, ওর নাকি শরীরটা খারাপ লাগছে। ও মা, সে কি? না কাশি বেশি খারাপ লাগছে নাকি? একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে একটা ঘুম দিবে কেমন? জি বাবা। আচ্ছা নওশিন চুপচাপ যতটা খাওয়া চাই খেয়ে নিল। গলা দিয়ে খাবারটা নামতে যাচ্ছিল না, বারবার সাদাতের কথা কানে বাজছিল। তার নাকি শ্বশুর বাড়ির লোক খাওয়ানোর টাকা নেয়। সাদাত তো এটা বলেছিল ওর বাড়িতে যেন ওই বাড়ির কেউ পা না রাখে। তার মানে সাদাত তো এটা বললো না যে আমাদের বাড়িও, ও তো বললো ওর বাড়ি। তার মানে ওর কাছে এ বাড়ির আমি কেউ না। কিরে, গ্লাস সাথে নেই কি এত ভাবছিস? না ভাবে এত খাচ্ছি। নওশিন পানিটা কে কাউকে কিছু না বলে ওপরে চলে গেল। এমনিতে খাবার সময় সবার সাথে অনেক কথা বলে, কিন্তু আজ সেটা হলো না। স্যার তাড়াতাড়ি খাবার শেষ করে দেখো আমার নওশিন মায়ের শরীর বেশি খারাপ লাগছে কিনা। ওকে বাবা স্যার কিছু একটা ভাবে মুচকে একটা হাসি দিল। তারপর খাবারটা খেয়ে
সে নিজের রুমে চলে যায়। নওশিন উপর হয়ে শুয়ে কেঁদেই চলেছে। ওঠো। নওশিন উঠোনে কেঁদে যাচ্ছে শুধু, ওর শরীর যেন গুলিয়ে যাচ্ছে। সাদাত তো বলেছে নওশিনের বাড়ি কাউকে খাওয়াতে পারবে না, আর সাদাতের মতে ও তো এই বাড়ির কেউ না। যদি হতো সাদাত তো এটাও বলতো না যে আমার বাড়ি, তাহলে নওশিন তো এই বাড়িতে খাবার খেয়েছে। এটা তো সেটা থাকতে চাইছে না। কি হলো, উঠতে বললাম তো আমি, বুঝেছি তোমার কান্না থামবে না। অরূপ, অরূপ। সাদাত অরূপকে ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়েছে। নওশিন নিজেকে সামলাতে পারছে না, বারবার মায়ের কথা মনে পড়ছে। মা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। সাদাত কেন বললো মাকে এসব? আমি দোষ করেছি? মাকে আসতে বলা ঠিক হয়নি আমার জন্য মা অপমানিত হলো। কি কম আছে ওদের যে এই বাড়িতে খাওয়ার জন্য আসবে? নওশিন মনে মনে ভেবে চলেছে এসব। আজ চিরচেনা সাদাতকে সত্যি বড্ড অচেনা লাগছে। আর কিছু ভাবতে পারল না নওশিন। পিঠের উপর ভারী কম্বল কিছু অস্তিত্ব অনুভব করলো। হাতে কোনো নরম ছোঁয়া পেল। বুঝতে আর বাকি রইল না নওশিন ওর উপর পিঠে শুয়ে আছে। বাধ্য হয়ে বুক চাপা কষ্টটা আর বের করতে পারলো না। চোখটা মুছে ফেলতে হলো। নতুন বউ, কাঁদছো কেন তুমি? নওশিন ঠিক হয়ে শুয়ে অরূপকে নিজের বুকে শুয়ে দিয়ে জবাব দিল, কই না তো বাবু, আসলে মাথা ব্যথা করছে তো তাই। ও দাঁড়া, আমি মাথা টিপে দিই। অরূপ কপালে নরম দুটো হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিতে থাকে। বাধা দিল না নওশিন। এই নরম হাতের ছোঁয়া যে ওকে অন্যরকম সুখ দেয়। এই নরম চাপে নওশিন কখন যেন ঘুমিয়ে যায় নিজেও বুঝতে পারেনি। আজকে রাজধানী শুনে ঘুম ভাঙে নওশিনের। বুকে ভারী কিছু আছে মনে হয়েছে। চোখ মেলে অরূপকে নিজের বুকে আবিষ্কার করলো নওশিন। কি সুন্দর বাচ্চাটা। নওশিনের ওপর হাত পা মেলে দিয়ে গলার কাছে মাথা রেখে শরীরের উপর শরীর দিয়ে ঘুমাচ্ছে। নওশিনের কাছে আবিষ্কার করেছে নিজের উপর। সারাত নওশিনের গা ঘেঁষে ঘুমাচ্ছে। এক হাত নওশিনের মাথার ওপর দিয়ে কাঁধে রাখা, আর অন্য হাত অরূপের ওপর দিয়ে দুজনকে জড়িয়ে রেখেছে, আর পা দুটো দিয়ে নওশিনের দুটো পা আটকে রেখেছে। সাদাত সব মিলে নওশিন যে একটু নড়বে তারও উপায়টুকুও নেই। এসব কিছুর মাঝে এসে অরূপের কোমল দেহটা নওশিনের ওপর যেন এটা একটা বিশাল আলোড়ন বইয়ে দিচ্ছে নওশিনের মধ্যে। ইস, এতটা নিষ্পাপ কোমলতা আর কোথাও পাওয়া যায় না। মা হওয়ার এতটা সুখ। নওশিন এক ফোঁটাও নড়ল না। যদি অরূপ জেগে যায়, তাই নওশিনের যে হাতটা মুক্ত আছে সেটা দিয়ে আরো শক্ত করে জড়িয়ে নিল অরূপকে। নওশিন গায়ে হাত রাখা মাত্র অরূপ নিজের মাথাটা নাড়াতে শুরু করলো। নওশিন কেমন জানি সুরসুরি লাগছিল গলায়। নিঃশব্দে হেসে উঠে নওশিন। তার সাথে বুক ভেতরে একটা মাতৃত্ববোধ ইচ্ছে আরো তীব্র হয়ে ওঠে। এমনভাবে চুমু খাচ্ছে অরূপের কপালে, গালে। মনে হয় ওরে ছেলে। সব মেয়েরা বাচ্চা চায়, কিন্তু এই মেয়েটা যেন পুরো একটা বাচ্চা পাগলি। ইস, অরূপ যদি আমার মা বলে ডাকলো। ও তো আমার নতুন বউ বলে ডাকে। ওকে বলবো মাঝে মাঝে নতুন মা বলে ডাকতে। যদি না ডাকে, না না, সবসময় না ডাকলে মাঝে মাঝে ডাকবে। আমি তো ওকে মায়ের মতোই ভালোবাসি। না না, মায়ের মতো কি, আমি ওর আর একটা মা। কাকি তো আর একটা মা হতে পারে। ডাকবে, নিশ্চয়ই ডাকবে। আমি বললেও ডাকবে, আমি বলবো ডাকতে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নওশিনের মায়ের কথা মনে পড়ে যায়। আর প্রথমটা মনে পড়ে যায় তার মাকে বলা সাদাতের সেই বিশ্রী ধরনের কথাটি। বুকটা ধক করে উঠলো নওশিনের। সাদাতের মুখের দিকে তাকালো। মায়ের মুখটাও চোখের সামনে ভেসে উঠলো। একটা তীব্র ব্যথা যাই গিয়ে উঠলো বুকের গহীনে। অনেকক্ষণ হলো, আসর আজান দিয়ে দিয়েছে। নওশিনের শুয়ে না থেকে নিজের ওপর থেকে অরূপকে খুব সাবধানে বিছানায় শুয়ে দিল। উঠতে যাবে কিন্তু পারছে না, কারণ পাল্টা সাদাতের পায়ের মাঝে আষ্টে পৃষ্ঠে বাঁধা। পা বের করতে চাইলে ব্যর্থ হয় নওশিন। সাদাতকেও তো নামাজের জন্য ডাকা দরকার। যত কিছু হোক, তাই বলে নামাজের জন্য ডেকে দিবে না, তা কি করে হয়? নওশিন সাদাতকে ঘুম থেকে তুলে দুজনে একসাথে বিছানা থেকে উঠেছে। নওশিন সাদাতের দিকে একবারের জন্য তাকায়নি, কিন্তু সাদাত পলকহীনভাবে নওশিনকে দেখে যাচ্ছে। সাদাতের খাটের ওপরে বসে আছে। নওশিন উঁচু করে জানামাজ হাতে নেবে এমন সময় সাদাত নওশিনের হাত ধরে নিজের কোলে বসিয়ে দেয়। খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নওশিনকে। এত কান্না করতে হয় কি এমন ভুলেছে? নওশিন দু চোখ বেয়ে আবার নড়াচড় করতে লাগলো। সাদাত নিজেকে বুঝতে পারছে না একটা মেয়ের কাছে তার বলা তখনকার কথাগুলো কতটা কষ্টের। আবার কাঁদছো? নওশিন নিশ্চুপ। দেখো, চোখ মুছে, কিন্তু লাল হয়ে
ফুলে গেছে, আর বেশি করলে মাথা ব্যথা করবে জান। নওশিনের আরও ভালো লাগছে না, কি করে লাগবে। সাদাত যে ওর মাকে খুব কষ্ট দিয়েছে, আর নওশিন সাদাতকে যতটা ভালোবাসে তার মা বাবাকে ঠিক ততটাই ভালোবাসে। নওশিন চোখে পানি মুছে নিয়ে বলল, স্যার নামাজ পড়বো, তুমিও নামাজ পড়ে আসো। সাদার কথা বাড়ল না, নওশিনকে ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে নামাজের জন্য মসজিদে চলে যায়। নওশিনও নামাজটা সেরে নিল। নামাজ পড়ে নওশিন আবার অরূপের পাশে শুয়ে পড়ল। অরূপ নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে নিজের মায়ে ভেবেছে হয়তো। গলা ছেড়ে ধরে নওশিন বড় মাদরে আঁকলে নেয় অরূপকে। সাদ নামাজ থেকে এসে একই অবস্থায় নওশিনকে দেখতে পায়। কিছু না বলে নিজের ফোনটা নিয়ে রুমের বাইরে চলে যায়। নওশিন একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে নিজের ফোন নিয়ে কল করলো মায়ের নম্বরে, কিন্তু অফিস থেকে কলটা আর রিসিভ হলো না। আবারও কল করবে, এর মাঝে অরূপ উঠে যায়। বেচারা আবারও চোখ খুলে মাকে নাম দেখে কান্না শুরু করে। আজ চোখ খুলে নওশিনকে দেখেছে, কাঁদেনি, কিন্তু মাকে তো না পেয়ে সলসল চোখে ঘুম ভাঙা স্বরে বলে ওঠে, আম্মু যাবো। নওশিন একটা আদরে হাসি দিয়ে অরূপকে নিজের বুকে আগলে নিয়ে অরূপের মায়ের কাছে নিয়ে আসে। রুমে এসে বিছানাটা ঠিক করেছে, এমন সময় সারাদ রুমে আসে। ফোনটা ড্রেসিং টেবিলে রাখতে গিয়ে নওশিনকে বলছে, রেডি হয়ে নাও, বের হবো আমরা। নওশিন কথা শুনলেও কোনো ভ্রুক্ষেপ করলো না। কি বললাম, আমি রেডি হতে বলেছি, কিন্তু নওশিন এখন কিছু বলছে না। সারাদ রেগে গিয়ে নওশিনের হাত থেকে ভাঁজ করা কাঁথাটা ছুঁড়ে দিয়ে নওশিনকে নিচে থেকে ঘুরে নিয়ে বলা শুরু করে, কি বলেছি আমি, তোমার কানে যায় না? কি হলো, বাবা হয়ে গেছে তুমি? সারাদ ভালো লাগছে না আমার, ছাড়ো। কেন ভালো লাগছে না তোমার? বাবা মায়ের জন্য পাগল হয়ে গেছে? স্যার প্লিজ, মা বাবা কেন এনেছো এখানে? তো কেন ভালো লাগছে না তোমার? কি এমন বলেছি আমি? স্যার প্লিজ স্টপ দিস, কান্না আমার অসহ্য লাগে। সো যা বলেছি তাই করো। স্যার আমার সাথে কেন এমন করছো তুমি? কাঁদতে কাঁদতে স্যার কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল, জানি না আমি। স্যার প্লিজ আমার সাথে এমন করো না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। সাদ কিছুর অস্বস্তি নিয়ে আমারও বললো, কেন না, রেডি হয়ে না, একসাথে ডিনার করবো। নওশিন খুব মন খারাপ লাগছে এখন। সাদ নওশিনের মনের কষ্টটা না বুঝে শুধু নিজের ইচ্ছাটাই দেখছে। আর কিছু না বলে নওশিন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু ওর মন বলছে সাদ কখনো আমাকে কষ্ট দিতে পারে না, কখনো না। নওশিন ইচ্ছে না থাকা সত্ত্বেও সাদের ইচ্ছা রাখার জন্য রেডি হয়ে নিল। রেডি বলতে জাস্ট একটা গোল্ডেন কালার শাড়ি। শাড়িটার উপর সাদের ব্যাডিংয়ের ওপরে নানা রঙের স্টোন, আর সারা শাড়িতে হালকা স্টোনে সুন্দর করে লাক্সারি করা। শাড়িটা বেশ সুন্দর, কিন্তু নওশিনকে সুন্দর লাগছে না এতে। সাজেনি তার জন্য না, ওর মুখে হাসিটাই নেই। তাই সাদ একটা আজেশি রঙের পাঞ্জাবি, আকাশি রঙের পাঞ্জাবি আর সাদের চুড়িদার পায়জামা পরেছে। বেশ লাগছে সাদাতকে, জাস্ট দেখার মতো। নওশিন খোপা করতে করতে সাদাতকে এক নজর দেখে নিয়েছে। আবার এক নতুন ভালো লাগার আভাস ছুঁয়ে যায় নওশিনের মনের অন্তরালে। এই অনুভূতিটা আজ অপ্রকাশিত রয়ে গেল, ঢাকা পড়ে রইল নওশিনের ঝাপসা চোখে। নওশিনের খোপা করা শেষ হলো, সাদাতকে বলে, আমার হয়ে গেছে। সাদাত নওশিনের দিকে তাকিয়ে দেখে নওশিন একটা সুন্দর শাড়ি পরেছে, বেশ মানিয়েছে নওশিনকে, কিন্তু নওশিন শুধু এটাই করেছে দেখে মনে হচ্ছে মুখে একটি ক্রিমও লাগায়নি। এমনকি বাইরে গেলে যে সবসময় হিজাব বাঁধে সেটাও করেনি আজ। আমার মনটা বসে বিষণ্ণতায় ছেয়ে গেছে, আর মুখটাও শুকিয়েছে মেয়েটার। কিছু বলল না স্যার। নওশিনের কাছে গিয়ে ড্রেসিং টেবিলে সামনে দাঁড়িয়ে বলল, প্যানকেক লাগিয়ে দিল, চোখে হালকা কাজল রেখে মস্কারা দিয়ে দিল। নওশিন তখন কিছু বলেনি, এবার বলল, এত শেষে কি হবে? নওশিনের চোখে আইশ্যাডো দিয়ে দিতে দিতে বলল, চুপ, বেশি কথা বলবো না। নওশিন চুপ করে বসে রইল, যা ইচ্ছে করুক সারাত। নওশিনের যে সব দিকে নজর দিতে আর কোনো আগ্রহ ধরছে না, শুধু বুকের ভেতর লালচে হৃৎপিণ্ডটা ধুকপুক করছে, আর ভালোবাসার মানুষের বিশ্বাস করে এখনো সেটাই জানান দিচ্ছে। স্যার নওশিনের ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগিয়ে দিল, হালকা করে নয় গাঢ় করে। এক কথা স্যার নওশিনকে এই সাজিয়ে নিচে আবারও প্রেমে পড়ে যাচ্ছে। বেশ খানিকটা সময় সাদাত নওশিনের দিকে অপলকভাবে তাকিয়ে আছে, তারপর একটা সাদাত হিজাব এনে বেঁধে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু নওশিন যেমন সুন্দর করে বেঁধে তেমন করতে পারছে না। অবশেষে রেগে গিয়ে বলে, ধুর,
করো এটা, পারছি না। নওশান সাদাতের দিকে একবার তাকে হাত থেকে হিসাবটা নিয়ে খুব অল্প সময়ের মধ্যে হিসাবটা সুন্দর করে পড়ে নিল। বাহ, এত জলদি করে ফেললে। কিন্তু নওশানকে কেমন লাগছে সেটা বললো না স্যার। নওশান কিছু না বলে সোফায় এসে বসে। স্যার যখন যেতে বলবে যাবে, তাই এখানে বসলো। স্যার কোনো কথা না বললে আলমারি থেকে কিছু গহনা বের করে আনে। নওশানের পাশে সেগুলো নিয়ে বসতে নওশান বলে উঠলো, এত গহনা? হ্যাঁ, কমই তো। আমার ইচ্ছে হচ্ছে গহনাতে দেখবো, তাই পরাবো। সরি, পরলে কি? আমি পরিয়ে দিব। স্যার নওশানের গলায় একটা ভারী হার, হাতে বালা আর হাত ভর্তি ভারী ভারী সোনার চুড়িতে ভরিয়ে দিল। বলতে গেল নওশানকে স্যার তার নিজের হাতে পুরো গর্জে সেজে সাজিয়ে দিয়েছে। নওশান কিছু বলতে যাবে, তার আগে স্যার নওশানকে কোলে তুলে রুম থেকে বেরিয়েছে। আরে কি করছে? নামো মামাই। আমি তো যাবো, নামো মামাই, কেউ দেখবে। কিন্তু না, স্যার কোনো কথা শুনছে। নওশান আশপাশে চোখ বুলে একরকম অবাক হয়েছে। বাসায় এই সময় সবাই ড্রয়িং রুমে থাকে, কিন্তু আজ পুরো বাড়িতে কেউকে দেখা যাচ্ছে না। স্যার নওশানকে নিয়ে সোজা গাড়িতে বসিয়ে দেয়। নওশান চুপচাপ বসে আছে। এত কথা বলেও লাভ হয়নি, তাই শুধু শুধু আর কি বলবে। এতক্ষণ তো কতবার জানতে চলো বাড়ির সবার কথা, কিন্তু শাহাদাত মুখে কুলু পেটে রেখেছে একদম। শাহাদাতের গাড়ি স্টার্ট দিয়ে নওশান সিট বেল্ট বাঁধেনি, তাই গাড়ি স্টার্ট করার আগে সেটাও বেঁধে দিয়ে শাহাদাত কিন্তু কোনো কথা বলেনি। যার সময় দারোয়ানকে কি যেন বললো স্যার, নওশান সেটাও জানতে চেয়েছে, কিন্তু স্যার সে আগের মতোই নির্বাহ। গেটে পার হয়ে স্যার গাড়ির গতি বাড়িয়ে দেয়, যেটা নওশান একদম পছন্দ না। এত জোরে গাড়ি চালানো তো ঠিক না, কখন কি হয় কে জানে। কি করছো? এত স্পিডে কেন চালাচ্ছ তুমি? ভয় লাগছে নওশানের? এত জোরে গাড়ি চালাচ্ছে। স্যার যে আশেপাশে সব গাড়ি ক্রস করে গেছে, এমনকি কোনো সিগন্যালও মানছে না। স্যার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। এই গল্পের 57 নম্বর পর্ব হচ্ছে কি মিসিং। মানে এই পর্বটা কোথাও পাওয়া যায়নি, তাই আমি এই গল্পটা অনেক খুঁজছি, পাই নাই 57 পর্বটা, তাই আমি এরপর থেকে আবার কন্টিনিউ করছি। পর্ব সংখ্যা 58। ওই দিন রাতের বেলায় বাচ্চাকে বাসায় আনা হয়। নর্মালভাবে বাচ্চা হয়। বাচ্চা বেশ নান্দুসনুন আর সুস্থ হলেও বাচ্চার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে, কিন্তু বেচারি কোনো মতে হাসপাতালে থাকতে রাজি। নওশানের ভাই অনেক জোর ওড়াচুরি করলেও কোনো কাজ হয়নি। মেয়েটা ঠিকই কানাকাটি করে শাশুড়িকে রাজি করে ফেলেছে। লাবিব নওশানের ভাই এতে একটু রাগ করলেও বাচ্চার মায়ের সাথে রাগ দেখাতে পারলো না। তার উপর ওর বাবা ওকে সাপোর্ট করতেও তাই। আর ডাক্তারও ছাড়তে চাইছিল না, তাই ডাক্তারের পরামর্শে দুজন নার্স আনা হয় বাড়িতে বাচ্চার মায়ের দেখাশোনা করার জন্য। শরীরে শারীরিকভাবে বাচ্চা হওয়া কিছুটা অসুস্থ হলো। নওশানের ভাবির মনের জোর অনেক আছে, কিছু মেয়ে অনেক স্ট্রং মেন্টালিটির হয়, তেমন আর কি। সাদাত আর নওশানও এই বাড়িতে আছে। নওশানও শাশুর বাড়ির সবাইকে বলে এসেছে, আর এটাও বলেছে যে আমার সাথে সবাই চিটিং করছে, দুদিন কথা বলবো না তোমাদের সাথে। অরূপ আসার জন্য খুব বায়না করেছিল, কিন্তু ওর মা সামলে নিয়েছে। বাসায় এসে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। নওশান বাসার সার্ভেন্টরা নার্স দুটো ছাড়াও কারোর সাথে কোনো কথা বলেনি। এখনও খারাপ লাগছে ওর। মজা করে মানুষ, ঠিক আছে, তাই বলে এভাবে? আর বেশি রাগ হচ্ছে ওর বাবা মা সাদাতের ওপর। কী সব কথা বলেছিল, যার জন্য কত কি ভেবে কষ্ট পাচ্ছিল নওশান, তাই অভিমান করে কথা বলছে না কারোর সাথে। নওশান বাচ্চা নিয়ে ড্রয়িং রুমে বসে বাচ্চাকে অনেকভাবে আদর করেছে। বাচ্চা পেলে মেয়েটা আর কিছু লাগে না, এমনকি বাচ্চা পেয়ে বাসায় এসে ফ্রেশ পর্যন্ত হয়নি। যদিও ওর মা সাদাত অনেকবার বলেছে এসব ভারী জিনিস চেঞ্জ করে নিতে, আর নওশানও এগুলো পরে থাকতে খুব খারাপ লাগছিল, কিন্তু ওদের ওপর যে দেখি আর চেঞ্জ করেনি। বাচ্চা নিয়ে বসেছে। কিরে ওকে দে, একদিনের বাচ্চার সাথে এত কি করিস তুই? নওশানের মা বলল। নওশান বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে আর হাত পা একটু একটু করে বুলিয়ে দিচ্ছে। কোনো জবাব দিল না তার মায়ের কথায়। ওর মা আবারও বলল, দে মা, ওর মায়ের কাছে দিয়ে আসি, সে কখন থেকে তো আগলে রাখলি। আর বাচ্চাটাও কি আছে, ফুপির কোলে উঠে কোনো কান্নাকাটিও করছে না। দে মা, ওর মায়ের কাছে দিয়ে আসি। নওশান কিছু বিরক্ত ভাব নিয়ে মুখ খুলে এবার আমি তো রাখছি। নওশান মাকসু বলতে যাবে, তার আগে স্যার নওশানের কোল থেকে বাচ্চাকে নিয়ে শাশুড়ির কোলে দিয়ে দেয়।
নওশিন সারাদের দিকে এক নজর তাকিয়ে ধ্যাত বলে নিজের রুমে চলে যায়। সারাদের রুমে চলে এসেছে। নওশিনের পা তুলে বিছানা বসে আছে। সারাদ যে পাশে দাঁড়িয়ে আছে সে দেখছে, তবুও কিছু বলছে না। ভালো লাগছে না ওর। কি করবে বেচারি, তার উপর সারাদ বারবার খেপিয়ে দিচ্ছে ওকে। আর তার সাথে তাল মিলে নওশিনের ভাই নানা রকম দুষ্টুমি করছে। আর বাসায় আসার পর সারাদ বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা, এমনকি কী বলেছে সেটা নওশিনের বাবা আর ভাইয়ের সাথে শেয়ার করেছে। আর নওশিন যে বিকেলে কাহিনীর জন্য সারাদের উপর রাগ দেখায়নি, তার জন্য সবাই মিলে খুব মজাও নিয়েছে। আর একটু নওশিন একটু শান্তি বসেছিল বাচ্চাটা নিয়ে। ওর মায়ের কত তাড়া, আর সারাদেও তো আছেই। এখন একটু চুপচাপ বসে, তারও উপায় নেই। সারাদ পাশে দাঁড়িয়ে থেকে হাতে টেনে নিজের হাত ভর্তি চুড়ি নিয়ে নাড়াচ্ছে। নওশিন দু হাতে চুড়ি একসাথে করে বাজাচ্ছে। আপনারা বলুন কার না মেজাজটা গরম হয়। অবশেষে সারাতে জ্বালা সহ্য করতে না পেরে ফিরে তাকায় সারাদের দিকে নওশিন। ইস, ব্যথা লাগে কিন্তু আমার। এবার সারাদ নওশিনের সামনে গিয়ে বসে পড়ে। হাত দুটো আগের মতো একসাথে করে বাজাচ্ছে। হাত ভর্তি সোনার চুড়ি আর হাতের বালা কি কম ভারী নাকি? এভাবে বাজাচ্ছে, হাতের তো লাগছে। উফ, কি ফাজলামো শুরু করেছো তুমি, ব্যথা পাই না আমি? হাত দুটো নিজের বুকে জড়িয়ে ধরে সারাদ নওশিনের একদম কাছে গিয়ে বসে করুণ সুরে বলছে, ও জান, আমি তো সরি বলেছি, এখনো মন খারাপ করে থাকবে? সরি তো, সরি না বললো। নওশিন খুব হাসি পাচ্ছে সারাদের মুখে এমন ভাব দেখে, তবুও হাসলো না। জানু, ও জানু, লাভ ইউ না। দেখো না কি সুন্দর একটা বাচ্চা এসেছে। তোমার বাচ্চা আরও সুন্দর হবে। আমি খুব তাড়াতাড়ি সব ব্যবস্থা করে দেবো জান। অন্য কারো বাচ্চা আর বেশি কোলে রাখতে হবে না। তোমার কোলে ভরিয়ে দেবো, প্রমিস জান। আর এমন দুষ্টুমি করবো না। আমি তো তোমার রাগ দেখার জন্য এমন করে বলেছিলাম, আমার খাওয়ার কথা বলেছি। আমি চেয়েছিলাম তখন তুমি রেগে গিয়ে আমার কলার ধরে বলবে, আমার বাপের কি তোর সে কম আছে যে তোর বাড়ি খেতে আসবে? নওশিন সারাদের এমন সব কথা শুনে না হেসে পারল না। তুমিও হাসতে হাসতে ভালোবাসার মানুষের সাথে বেশিক্ষণ কথা না বলে থাকা যায় নাকি? তার উপর সে যে সারাদের মতো কেয়ারিং আর দুষ্ট। যাক বাবা, হাসি এলো মুখে। কতক্ষণ ট্রাই করার পর আমি আর তোর রাগে ওই কান্নার রূপ দেখতে চাই না। মেয়ে মানুষ রাগলে ঘর বাড়ি ভাঙচুর করে জানতাম, বাট কথা না বলে চুপচাপ কাঁদে, কিছু না বলে তা জানা ছিল না। আমার তোর রাগ দেখার ইচ্ছে চলে গেছে রে ভাই। নওশিনের চোখে পানি আর মুখে হাসি। সারাদের বুকে ঘুষে দিতে দিতে বলছে, তুমি আসলে খুব খারাপ বাজে লোক তুমি। সারাদ হাসতে হাসতে নওশিনের হাত দুটো আটকে নিল। বড়কে না মারতে নেই জানো, আদর করতে হয়। বিবি দিবে তো। নওশিন তো নিজে সব সময় বাচ্চা করে, কিন্তু আজ সারাদের মুখে এই কথা শুনে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, আর লজ্জাও লাগছে খুব। নওশিনের হাত দুটো সারাদের হাতে। লজ্জায় মাথা নিচু করে আছে নওশিন। অসম্ভব ভালো লাগছে তার, কারণ সারাদ বলছে তাকে আর বেশি ওয়েট করাবে না, কোলে জুড়ে একটা ফুটফুটে কাউকে এনে নিবে। ওরে আমার লজ্জাপতি লতিকা, লজ্জা পেও না গো। নওশিন কিছু বললো না। ওর মুখে বলা একটা শব্দ যেটা প্রায়ই বলে, ধ্যাত, সেটা বলে সারাদের বুকে মুখ লুকায়। সারাদ হেসে জড়িয়ে ধরে নওশিনকে। নওশিনের ভাবে সব গহনা শাড়ি খুলে নিয়ে সাবেক নওশিনের মতো ড্রেস আপ নিয়ে গুনগুন করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। কালো প্লাজো, বাদামি রঙের শার্টটা, জামা, কালো ওড়না, এসব ড্রেস না আমাদের নওশিনকে তাকে একদম বাবু লাগে। গুনগুন করে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে যায় নওশিন। চুল আশ্রিয়ে নিয়েছে আর আয়নার ভেতর দিয়ে সারাদের সাথে চোখাচোখে মুচকি হাসছে। সারাদ তো সে কখন থেকে নওশিনকে দেখে যাচ্ছে। এই বেশ লাগছে নওশিন। কবে সে সারাদের কাছে নওশিন সবসময়ের জন্য হুড়পুড়ি। নওশিন বেনুনি করা শুরু করে। টুল থেকে উঠে এসে সারাদের সামনে বসে। বলছি শোনো না। উঠে বসে সারাদ নওশিনের দিকে তাকিয়ে বলল, কি বলো শুনি? আমি কিন্তু 1 সপ্তাহ থাকবো। সারাদ কথাটা শোনা মাত্র মনে হলো আকাশ থেকে পড়লো। বড় বড় চোখ করে তাকিয়েছে নওশিনের দিকে। কি হলো, এভাবে কি তাকিয়েছে? আমি থাকবো অনেক দিন। মুখ খুলো স্যার। পাগল মানে আবার কি? তুমি 1 উইক থাকবে এখানে? তো তুমি কিন্তু একদিন বলেছিলে আমি চাইলে হাইয়েস্ট 1 উইক থাকতে পারি। তাহলে
স্যার নওশিনের হাত থেকে অর্ধেক করা বেলুনটা নিয়ে সুন্দর করে শেষ পর্যন্ত বেঁধে দিল। তারপর নওশিনের দুগালে হাত রেখে বলল, আমি কি করে থাকবো? কেন? কেন মানে তোকে ছাড়া 1 সপ্তাহ আমি পারবো না তো। কেন আমাকে ছাড়া থাকবে কেন? তুমি রোজ আসবে তাহলে তো হলো। সেটা হয় নাকি? শ্বশুরবাড়ি রোজ আসলে লোক তো সোজা বলবে রে আমায় সালাদ। আরে বাবু তা না, দেখো ট্রুলি বলতে গেলে আমি তো এবারে জামাই, মেহমান। আমি চাইলে তোমার সাথে 2 দিন থাকতে পারি। তাই বলে তুমি 1 সপ্তাহ থাকবে বলেছে আমিও থাকবো, সেটা তো কেমন দেখায়। তাছাড়া আমার শ্বশুরবাড়ি তো একদম কাছে, আমি যখন খুশি চলে আসতে পারি। দূরে হলে না হয় বউকে নিয়ে আরাম করে 1 সপ্তাহ থেকে আসতাম, বছর 1 বা 2 বার, কিন্তু বাসা তো কাছে। তাই কি বলছিলে? প্রতি মাসে আনবো তো। প্রতি মাসে 2 দিন এসে থাকবে। আসলে 1 সপ্তাহ না, আমার যেন কষ্ট হয়ে যাবে। অভ্যাস হয়ে গেছিস তুই। সকালে কে রেখে দিবে? চোখ খুলে কার মিষ্টি মুখটা দেখবো? রাতে কে বুকে মাথা রাখবে? নওশিন কি বলবে খুঁজে পাচ্ছে না। সেও তো সারাদকে ছাড়া 1 মুহূর্ত থাকতে পারে না আজকাল। তবুও ঘটনা সামলাতে বলল, ওকে 1 সপ্তাহ না, আমি 3 দিন থাকবো। আবার কি? আমি তো ওই দিন হাফ রাত অ্যান্ড হাফ ডে থাকলাম। বেবিটা হয়েছে, একটু আদর করবো না? স্যার নিশ্চয় নওশিন মুখে দেখে তাকিয়েছে। নওশিন সারাদের হাত ধরে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, ও সারাদ। সারাদের চোখের কোনো একটা হাসি টানো, ঠোঁটের কোনো হাসি টানো। আজ কিন্তু একটা রাত পার হয়ে গেল। আজ আমি আসি, 2 দিন থাকবো। তুমি পরের দিন বিকেলে যাওয়ার সময় নিয়ে যাব। নওশিন না কে? ওর মতো খুশি আর কেউ না। তার মানে নওশিন আজ রাত বাদে 2 রাত বাপের বাড়ি থাকার সুযোগ পাচ্ছে। থ্যাংক ইউ। হে আমি কিন্তু কষ্ট হবে। কার বুকে মাথা রাখবো? আহারে বাবা, আদুরে স্বামী সোহাগী রে। কি? জি জুসরি। এই জুসরিটা আবার কি? স্যার নওশিনকে টেনে নিয়ে নিচের কোলে বসিয়ে জড়িয়ে ধরে বলল, সে হলো যুবতী আর কিশোরীর সংমিশ্রণ। আমার জান পাখিটা বয়সের যুবতী হলো চলন বলন আর মুখের কাঠামো 15 বছরের কিশোরী আর বয়সে যৌবনতা কুল কিনারা ভরা এক যুবতী। ইস কি যে না। সাদাত নওশিনের মুখের দিকে এমনভাবে তাকিয়ে কথাগুলো বলছে, নওশিন তো লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। ও স্যার লজ্জা পেও না জুসুরি, যৌবন যে ফুটে উঠেছে। এই যুবকের নেশা লেগে যাবে যে। এই লজ্জা মাখা মুখ আমার মাতাল হতে 1 মুহূর্ত লাগবে না। কথাগুলো বলে স্যার নওশিনের লাল টুকটুকা মুখ দেখে হা করে হাসতে থাকে। আর এতে নওশিন আরো লজ্জা পায়। মুহূর্তে ছাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকাল সাদ খাওয়া দাওয়া করে নওশিনকে বাড়ি থেকে নিজের অফিসে চলে যায়। রোজকার মতো আজ নওশিনের কপালে একই রকমভাবে ভালোবাসার ছোঁয়া জুটিয়ে। এই উষ্ণতার আবেশটা যেন সবকিছু ছাড়িয়ে যায়। ভালোবাসার সব সীমানা পেরে ভালোবাসার সীমানায় কড়া নাড়ে। আবেশটা যেন শেষ হওয়ার নয়, সবটা জুড়ে শুধু একটা